নায়িকার ভূমিকায় অভিনয় করবার সৌভাগ্য চারুর জীবনে কখনো ঘটেনি। বলতে কি তেমন জোরালো পার্শ্বনায়িকারও নয়। চারু তার যৌবনকালে শুধু নায়িকার পার্শ্বচারিণী সেজেছে, আর এখন এই গড়িয়ে যাওয়া বয়সে নায়িকার মা সেজেছে। মা, শাশুড়ি, স্নেহময়ী মা অথবা দজ্জাল শাশুড়ি। মা শাশুড়ি বাদেও খুচখাচ অনেক ভূমিকায় অভিনয় করেছে চারু। নায়িকার মাসি, পিসি, পড়শিনী প্রভৃতি। নায়িকার দয়াময় আশ্রয়দাত্রী, সেবাময়ী নার্স, ঝি চাকরানী। কিন্তু সে সমস্তই ভূমিকা মাত্র, চরিত্র নয়। অথচ চারু সেই কোন ছেলেবেলা থেকে স্টেজে উঠেছে। সেই যখন ছোট আপেলবালা তাকে নবদ্বীপের রাসের মেলা থেকে কুড়িয়ে এনেছিল, তখন থেকেই প্রায় রিহার্সালের শুরু চারুর। বছর 4-5 মেয়ে ভিড়ে দল ছাড়া হয়ে ফাঁকার দিকে এসে কাঁদছিল। ছোট আপেলবালা দেখতে পেয়ে, কি হয়েছে শুধুতেই আমি হারিয়ে গেছি বলে ডুকরে উঠল। ছোট আপেলবালা তাকে কোলে তুলে নিল, বলল, হারিয়ে তো আমরা সবাই গেছি রে। জাত, কুল, মান, লাজ, লজ্জা, অহংকার সব কিছু হারিয়ে আত্মহারা হয়ে বসে আছি। মেয়েটা হঠাৎ চুপ করে গেল, অবাক গলায় বলল, ধ্যাৎ, তুমি হারিয়ে যাবে কি? তুমি তো বড় মেয়ে। বড় মেয়েরাই বেশি হারায়, বুঝলি? ছোট আপেলবালা মেয়েটাকে বেশ সাপটে নিয়ে বলে, কিন্তু তুই কি করে হারিয়ে গেলি বল দেখি? এসেছিলি কার সঙ্গে? মেয়েটা আবার ডুকরে উঠল। আশ্রয়দাত্রীর কোল থেকে নেমে পড়বার চেষ্টায় হাত পা ছুড়ে বলল, মা। মা না ছাই, বনের পশু পক্ষী। এই অবাধ বাছাটাকে চোখে চোখে রাখতে পারিনি, কোলে করতে কোমর ব্যথিয়েছে। ছোট আপেলবালার সঙ্গী হেসে বলল, অত তত্ত্বকথা ও বেচারা বুঝবে না আপেল। তার চাইতে দুখানা জিলিপি হাতে ধরিয়ে দিয়ে ভুলিয়ে ভালিয়ে নাম ঠিকানাটা জেনে নাও। ও বলবে নাম ঠিকানা? ছোট আপেলবালা ঝাঁঝিয়ে ওঠে, সেই বয়স হয়েছে কি ওর? সঙ্গী বলে, হবে না কেন? বোল যখন ফুটেছে, কিছু কিঞ্চিত কি আর না শিখেছে। ওই খুকি, তোর নাম কি রে? খুকি তীব্র প্রতিবাদে বলে, তোমাকে বলবো না। ওই দেখো। সঙ্গী আরো হাসে, ও নাকি আবার নাম ঠিকানা জানে না। তা জানুক, এখন ওকে ব্যস্ত করতে হবে না। আপেলবালা মেয়েটাকে কোল থেকে নামতে না দিয়ে চেপে ধরে বলে, ঘরে গিয়ে ধীরে সুস্থে।
আপেলওয়ালার সঙ্গী এবার একটু গম্ভীর হয়, ভারিক্কি গলায় বলে, ওসব মতলব ছাড়ো আপেল, পুলিশ কেসে পড়বে। আপেল বলে, পুলিশ কেস আবার কি? আমি কি মেয়ে চুরি করে পালাচ্ছি? লোকে তাই বলবে। শুধু লোকে কেন, তুমিও বলবে। আপেল আরো ঝংকার দিয়ে বলে, আর এই যে এতক্ষণ হারিয়ে রয়েছে মেয়ে, তা হুলিয়া হচ্ছে কই? মা বাপ চেঁচাচ্ছে কই? হারিয়ে গেছে না হারিয়ে গেছে, তারা বোধহয় মেলা তলায় বসে পেঁয়াজি খাচ্ছেন। অমন মা বাপের একটু শাস্তি হওয়া দরকার, বুঝলে? সঙ্গী এবার বেশ বিরক্ত হয়ে বলে, শাস্তি? সে তো তাদের থেকে তোমারও কিছু কম হবে না, পুলিশ কেস হবেই। তারপর ওই মেয়ে চুরির দায়ে তোমার সেই সর্বস্ব হারিয়েও যেটুকু বাকি ছিল, নাম, যশ আর চাকরি, সব লোপাট্টা হবে। তবে আমি ওর মধ্যে নেই তা জেনো, লাল পাগড়ি দেখব আর হাওয়া হয়ে যাব। বলেছিল লোকটা তাই, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল মেয়েটাকে নিয়েই হাওয়া হলো সে ছোট আপেলওয়ালার স্বামী সেজে। স্বামী, স্ত্রী, বাচ্চা মেয়ে, এর চাইতে নিঃসন্দেহ দৃশ্য আর আছে কি? তাছাড়া রাসের মেলার ভিড়ে কে কার দিকে তাকায়? মেয়েটা তো জানছে সে হারিয়ে গেছে বলে তাকে তার মা বাপের কাছে নিয়ে যাচ্ছে এরা। তার পরের ইতিহাস আর কি? অসংখ্য মেয়ে চুরির ইতিহাসের পাতায় আর একটা নতুন সংযোজনা। অনেক কান্নাকাটি, অনেক তোয়াজ আর ঘুষের সিঁড়ি বেয়ে বেয়ে অবশেষে নিঃসন্তান ছোট আপেলওয়ালা মা হলো। তাকে মা বলে ডাকতে রাজি হয়ে গেল মেয়েটা। আপেলওয়ালার সঙ্গী প্রথম প্রথম বলতো, মহা পাপ করলাম আমরা, মা বাপের কোল থেকে সন্তানকে ছিনিয়ে এনে। আপেলওয়ালার অন্তর্যামী কি বলতো সে জানে, আর তার অন্তর্যামী জানে, কিন্তু আপেলওয়ালার রসনা ঝংকার দিয়ে উঠত, ছিনিয়ে ছিনিয়ে এনেছি ওকে আমি। রাস্তায় পড়ে কাঁদছিল, ভিড়ের চাপে পিষে চিড়ে চ্যাপ্টা হয়ে মরে পড়ে থাকত, তাকে কুড়িয়ে রাজকন্যার মতন রেখেছি, তাতে হলাম মহাপাপী কেমন? কিছুদিন পরে সে সঙ্গী ওকে ত্যাগ করল। মেয়ে নিয়ে আদিক্ষেতা দেখে বিরক্ত হয়ে গিয়েছিল লোকটা, কিন্তু ছোট আপেলওয়ালা তাতে বিচলিত হলো না। ছোট আপেলওয়ালার তখন মহোৎসাহ। চারু স্টেজে উঠছে তখন, ধ্রুব সাজছে, প্রহ্লাদ সাজছে, বৃষকেতু সাজছে, সেই শুরু। কিন্তু ক্রমশই থিয়েটারের হালচাল বদলাতে শুরু করেছে তখন। ছেলে সাজা মেয়ের ন্যাকা আহ্লাদে গলার নাটুকে কথাবার্তা আর বরদাস্ত করছে না লোকে, তাই চারুর আর তেমন দর উঠল না। আর চারুর বুদ্ধি সাধ্যির মাপও ওর বেশি বাড়ল না আর। চারু রইল ছাই ফেলতে ভাঙা কুলোর পোস্টে, দরও নেই, কদরও নেই, তবু রইল,
রয়ে গেল। রয়ে গেল দুটো কারণে। প্রধানত চারু নামকরা হিরোইন ছোট আপেলওয়ালার মেয়ে, আর দ্বিতীয়ত তখনও চারুর সম্পর্কে পারিশ্রমিকের প্রশ্ন ওঠেনি। অবশ্য কিছুকাল ওই রকম এলে বেলে কাটাতে কাটাতে আপেলওয়ালার রাগারাগিতে পারিশ্রমিকের ব্যবস্থা হলো। কিন্তু সে এতই অকিঞ্চিৎকর যে উল্লেখ করতে লজ্জা পেত চারু। ভাবত এর থেকে অ্যামেচার থাকলেই ভালো হতো আমার। আরও ভাবত চোখের সামনে দিয়ে নতুন নতুন মেয়ের তৈরি হয়ে ওঠা দেখে তাদের দিমাগ কত, মান কত, মাইনে কত, দেখে শুনে গা জ্বলে যায়। ছোট আপেলওয়ালা মেয়েটাকে তৈরি করবার জন্যে চেষ্টা ত্রুটি করেনি। নিজে শিখিয়েছে, মাস্টার রেখে শিখিয়েছে, আর উঠতে বসতে পাখি পড়া করেছে। আমার মেয়ে হয়ে তুই এক পেশে হয়ে থাকবি, জীবনে হিরোইন হতে পারবি না, এর বড় লজ্জা আর নেই চারু। মন্ত্রের সাধনে শরীর পতন করে মন দে। কিন্তু তেমন করে মন দিয়েও ওই শরীর পতনটাই হয়, মন্ত্রের সাধনাটা হয়ে ওঠে না। আপেলওয়ালা রাগ করে, গঞ্জনা করে ধিক্কার দেয়। চারু ঘাড় নিচু করে চুপ করে বসে থাকে, পাছে মা চোখের জলটা দেখতে পায়। তথাপি চারু বলতে পারে না, মা তুমি বড্ড ভুলে গেছো, তাই মনে করিয়ে দিতে বাঁচছে তোমার মেয়ে হয়েও তোমার রক্তে আমার জন্ম নয়। হয়তো আজও আমার মা বেঁচে আছে, না থাকবার কথাও তো নয়, এমন বুড়ো তো হয়নি। আর 4-5 বছরের একটা মেয়ে হারিয়ে শোকেও কেউ মরে না। বাংলার কোনো শান্ত পল্লীগ্রামে ততোধিক শান্ত জীবন কাটছে আমার সেই মার। তুলসী গাছের ঝাড়া দিয়ে, তুলসী তলায় প্রদীপ দিয়ে, নাটকে যেমন করি আমরা। আমার সেই মা লক্ষ্মীর পাঁচালি পড়ে, ইতু ঘেঁটু ষষ্ঠী মনসার পালনই করে, স্বামীর কল্যাণে মঙ্গল চণ্ডীর ব্রত করে। আর আমার সেই মার আরও যেসব মেয়ে আছে, যদি থাকে অবশ্য, মা তাদের পরপুরুষের সামনে বেরোতে দেয় না, আর সৎ বংশের ছেলে খুঁজে বিয়ে দেবার চেষ্টা করে। কথাগুলো যেন সমুদ্রের ঢেউয়ের মতো তোলপাড় করতে থাকে চারু। সে ঢেউ আছড়ে আছড়ে এসে পড়ে বোবা একটা বেদনার বালু বেলায়। শৈশব, বাল্য, যৌবন সকল কাল অতিক্রম করে চারু এখন প্রৌঢ়ত্বের সীমানায় পা দিয়েছে। তবু চারুর মনের মধ্যে ওই কথাগুলো যেন উথলে ওঠে। আর চারু নবদ্বীপের রাসের মেলাটা কেমন সেইটা জানবার জন্য ব্যাকুল হয়। চারু প্রাপ্তির রহস্যটা ছোট আপেলওয়ালা চেপে ফেলতে চেষ্টা করেছিল, কিন্তু পাকা চোকা একটা বছর 5 মেয়ের অতীতটাকে তার স্মৃতি থেকে রবার দিয়ে ঘষে মুছে দেওয়া যায় না।
তাছাড়া আপেলের সেই সঙ্গীটি যখন বিরক্ত তিক্ত চিত্তে বিদায় নিয়েছিল, তখন বেশ এক হাত নিয়ে তবে গিয়েছিল। সেই যাওয়ার সূত্রে চারুর ঝাপসা ঝাপসা চিন্তাটা স্পষ্ট হয়ে গিয়েছিল। আর তখন থেকেই চারুর ইচ্ছে জেগেছিল নবদ্বীপের রাসের মেলাটা কেমন তাই দেখবে। ইচ্ছেটা অবশ্যই অর্থহীন, বুঝতো সে কথা চারু। অভিনয় নায়িকা হবার ক্ষমতা নেই বলে যে চারু বোকা তা নয়। তাই চারু নিজেকেই নিজে বলতো, মরণ তোমার, গিয়ে কি করবে শুনি? আবার মাঠের ধারে কাঁদতে বসবে আর মা কোলে করে নিয়ে তুলে নিয়ে যাবে, নাকি সেখানে রাস্তাঘাট দেখলেই চিনে ফেলবে তুমি? আর যে বাড়িতে তুমি থাকতে সেই বাড়িটা খুঁজে বার করে বলবে, হ্যাঁ গো, অনেক বছর আগে তোমাদের একটা মেয়ে হারিয়ে গিয়েছিল, 5 বছরের মেয়ে, মেলাতলায় গিয়েছিল মায়ের হাত ধরে, হঠাৎ আর মাকে দেখতে পেল না, তা সেই মেয়ে হচ্ছি আমি। বলে বটে মনকে এমন বিদ্রুপ করে, কিন্তু আরো গভীরে বুঝিবা অবচেতনের অন্ধকার মূলে সেই রকমই একটা ইচ্ছে থেকে থেকে মাথা তুলে ব্যাকুল বাসনার চোখ নিয়ে তাকায়। চাহিদা যত কমছে অবসর তত বাড়ছে। চরিত্র নয়, শুধু ভূমিকা অভিনয়ের জন্যেও মেয়ে এসে যাচ্ছে বিস্তর। অভিনয়টা আর সমাজে অপাংতেও নেই। মঞ্চের মেয়েরা গেরস্ত হয়ে চলে যাচ্ছে, গেরস্তর মেয়েরা মঞ্চে এসে আবার জমকাচ্ছে। চারু এসব দেখছে আর ভাবছে, তবে ওই ইচ্ছেটায় আমার হাসির কি আছে? ভাবনার সময়টা বেড়ে গেছে, তাই চারু আবার এও ভাবছে, নবদ্বীপের মেলা বলেই কি নবদ্বীপের? কত কত ঠাঁই থেকে মানুষ এসে মেলায় ভিড় তৈরি করে, আর একই মেলায় কিছু একই লোক বারে বারে আসে না। আসবে কেন? জগতে আরো শত শত নতুন মেলা নেই, নতুন নতুন আকর্ষণীয় দৃশ্য? তবু ওই রাসের মেলাটা দেখতে যেতে ইচ্ছে করে চারুর। আমার ইচ্ছে করে বাংলাদেশের কোনো একটা ঠান্ডা ঠান্ডা গ্রামে গিয়ে শেষ জীবনটা কাটাতে, যে গ্রামে গঙ্গা আছে, দেব মন্দির আছে, আছে একটা ব্যর্থ প্রাণীর বিষণ্ণ ব্যথা কুড়াবার মতো শীতল ছায়ার আশ্রয়। ব্যর্থ ব্যর্থ বই কি, যে জীবনটা সেই 5 বছর বয়স থেকে এই 50 বছর বয়স পর্যন্ত টেনে এলো চারু, সে জীবনে তো কোনো স্বাক্ষর রাখতে পারেনি সে। যশ, অর্থ, সমীহ, সম্মান, এইসব দিব্যদ্যুতিময় বস্তুগুলো চারুর সামনে দিয়ে ভেসে ভেসে চলে গিয়ে প্রবেশ করছে চারুর সহকর্মিনীদের ঘরে। চারু কখনো তার নিজের শূন্য ঘরের দরজায় দাঁড়িয়ে বিহল দৃষ্টিতে দেখেছে সেই প্রবেশের সমারোহ, কখনো বা দরজা ভেজিয়ে দিয়ে নিঃশ্বাস ফেলেছে। প্রথম জীবনে তবু আশার হাতছানি ছিল।
ছিল ভবিষ্যতের স্বপ্ন, ক্রমে তা ধূসর হয়ে গেছে। নিজেই আস্তে আস্তে বুঝে ফেলেছে চারু, তাকে যে ভূমিকা দেওয়া হয় তার অধিক ক্ষমতাও তার নেই। অভিমান যদি করতেই হয় তো থিয়েটারের ম্যানেজারের উপর নয়, ভাগ্যদেবীর ম্যানেজারের উপর। চারুর জন্যে আর কিছু ক্ষমতা বরাদ্দ করতে পারেনি যে। ছোট আপেলওয়ালা যতদিন বেঁচে ছিল অবিরতই চেষ্টা চালিয়েছে মেয়েকে তার জাতে তুলতে, কিন্তু থিয়েটারের প্রোপ্রাইটার হেসেছে, বলেছে, আরে ছাগল দিয়ে কি জব মারানো যায় ছোট আপেল? তুমি না হয় তোমার পুষ্যিকন্যের প্রতি স্নেহে অন্ধ, কিন্তু পাবলিক তো আর তোমার মতো স্নেহান্ধ নয়। ছোট আপেল তবুও নাছোড় হতো, বলতো, গড়ে পিঠে নিলে। গড়ে পিঠে? প্রোপ্রাইটার আরো জোরে হেসে উঠেছে, হা হা হা, গাধা পিঠে কি ঘোড়া হয় গো? ছোট আপেল মুখ ভার করে বলে, হয় না তো কি, বলে কত অজ কাঁচা এসে আপনাদের হাতে পড়ে মানুষ হয়ে উঠেছে। হা হা, সবাই কি হচ্ছে? যাদের মধ্যে পার্টস আছে তারাই ঘষা মাজায়। দিচ্ছি তো তোমার মেয়েকে পাঠ, দিচ্ছি নাকি? ক্যাপাসিটি থাকলে ওতেই নাম করতে পারত। তা সেই কৌতুক পরায়ণ প্রোপ্রাইটারটিও আর নেই। ছোট আপেলবালাও গত হয়েছে, হলো চারুর ভাগ্যে, নইলে মারা যাবার তার বয়স হয়নি। বড় আপেলবালাই রয়েছে এখনো বেঁচে, ছোটর থেকে যে অন্তত 10-12টা বছরের বড়। মার মৃত্যু আর প্রোপ্রাইটার বদল, এই দুটো ঘটনার পর থেকেই থিয়েটার ছেড়ে দেবার বাসনা আরো তীব্র হয়ে উঠেছে চারুর। ছোট থেকে যখনই একটা করে আশাভঙ্গের ধাক্কা এসেছে, আর যখনই কর্তৃপক্ষের অবহেলা আর দর্শকের ঔদাসীন্য অনুভব করেছে, তখন চারু ভেবেছে, দূর ছাই আর নয়। তবু থেকেও গেছে, কিন্তু ইদানিং সেই ইচ্ছে তীব্র হয়ে উঠেছে। তাই চারু দালাল লাগিয়ে রেখেছে কলকাতার আশেপাশে কোনো গ্রামে একটুখানি বাগান পুকুর সমেত ছোট্ট একটি বাড়ি কিনতে। নিজের উপার্জনের কিছু থাক আর না থাক চারুর মায়ের দরুন তো পেয়েছে কিছু কিঞ্চিত, সেই টাকাতেই যা হয়। অবশেষে অনেক খোঁজাগুচি, অনেক দর কষাকষির পর দালাল একটা সন্ধান নিয়ে এলো, ঠিক যেমনটি চায় চারু তেমনটি, এমনকি নবদ্বীপ লাইনটি পর্যন্ত। ওটাও একটা চাহিদা ছিল চারু, জায়গাটা নবদ্বীপ লাইনে হলেই ভালো হয়। তা হয়েছে, বাঁশবেড়ে পাওয়া গেছে ছোট একটি বাড়ি, বাগান পুকুর সমেত, মার মন্দির নিকটে। কলকাতার বাসা ছেড়ে দিল চারু, পরিচিত জনের কাছে গিয়ে গিয়ে বিদায় নিল। কেউ বলল, বেশ বেশ, শুনে বড় আনন্দ হলো, শেষ জীবনটা শান্তিতে কাটবে, তা ধন্য তুমি। কে পারে বাপু তোমার মতো এমন বৈরাগ্য নিতে?
কেউ বা বলল, ও মা, ছেড়ে দিবি? থিয়েটার ছেড়ে টিকতে পারবি? চারু বিষণ্ণ হাসি হাসল। থিয়েটার আমায় কি দিয়েছে? না টাকা, না নাম। জীবন ভোর শুধু গরুর খড় কুচোলাম। পুরনো প্রপ্রাইটারের ভাইপো অনঙ্গ বোস এখন নতুন কর্তা। তার কাছে গিয়ে চারু একটু বিজয়িনীর হাসি হেসে বলল, আপনাদের কাছ থেকে এবার বিদায়। অনেক জ্বালিয়েছি আপনাদের, এবার শান্তিতে থাকুন। অনেক অবহেলা করেছে লোকটা চারুকে। প্রত্যক্ষে না হোক পরোক্ষে অনেক টিটকিরি দিয়েছে। আজ তার শোধ নিতে পেল চারু। অনঙ্গ বোস নেহাতি ভদ্রতা করে একবার বলল, সে কি, থিয়েটার একেবারে ছেড়ে দিচ্ছেন নাকি? তা কি হয়? চারুর হাসিটা আরো বিজয়ী মার্কা হলো। না, আর নয়, অনেক তো হলো। ওই অনেক শব্দটার মধ্যে অনেক থাকলো। চারু অতএব রওনার জন্য প্রস্তুত হলো। কিন্তু চারুর চিরকালের কপাল চারুকে বড় দাগা দিল। যাত্রাকালে চারু একখানা ইঁট খেল। ইঁটই চারুর মনে হলো তাই। কারণ সেটা ছুটে এলো চারুরই প্রাণের সখী ল্যাভেন্ডারের কাছ থেকে। ল্যাভেন্ডারের ঘরে ঢুকে বিদায় নিতে গিয়ে দরজার কাছ থেকে শুনতে পেল চারু, কার সঙ্গে যেন হি হি করে হাসাহাসি করছে ল্যাভেন্ডার। হি হি হি, অনাথবাবু এখন দুর্ভাবনায় পড়বে। ছাই ফেলবার ভাঙা কুলোখানাও গেল। অমন এক ডাকেই তাকে ঝি সাজাতে পারবে বলো? সত্যি এমন গবেটা দ্বিতীয় দেখলাম না। এ কথা কার সম্পর্কে? চারুর? বলছে কে? ল্যাভেন্ডার, যে নাকি বরাবর চারুকে সহানুভূতি জানিয়েছে। বলেছে চারুর মধ্যে ছিল সম্ভাবনা, হিংসে করে চারুকে এরা উঠতে দেয়নি। বিদায় নেওয়া আর হলো না চারুর। তাড়াতাড়ি গিয়ে গাড়িতে উঠল। চারু রাস্তার দৃশ্য কিছুই দেখতে পেল না। তার চোখের উপর একটা জলের পর্দা। চারু মনে মনে বলল, ভগবান, এটারও বুঝি দরকার ছিল? চিরকালের জন্য মোহমুক্ত করে দিলে তুমি আমাকে এই শেষ আঘাতে। এখন চারু তার নবদ্বীপ লাইনের সেই বাগান পুকুরোলা বাড়িতে শান্তিতে থাকবে। এই যুগে আর থিয়েটারের পরিচয় নিন্দে নেই, যাতেও ঠেলে রাখবে না কেউ। এ তো আর আগের আমল নয়। ছোট আপেলের দিদিমা নাকি শেষ জীবনে কাশিবাস করেছিল নাম ভারিয়ে। চারু যেন এক নতুন জীবন পেয়েছে, সূচি, সুন্দর, পবিত্র। এখানে চোখ তুললেই দেবদেউলের চূড়া, দু পায়ে গলি মা গঙ্গা, আর বাড়িটি ফলে ফুলে ছাওয়ার তুলসী মন্দিরের একেবারে মনোরম। চারু ভাবে, কতকাল থেকে ভেবেছি, তবু জীবনটা প্রায় পার করে এনে তবে স্বর্গের টিকিট কাটলাম। আরো আরো আগে এলে গ্লানির বোঝা এমন ভারী হয়ে উঠত না। কত গ্লানি,
কত তিক্ত অভিজ্ঞতা, ভাবতে গেলে এখনো চোখে জল এসে যায়। একবার সেই ওদের তখনকার তরুণী নায়িকা মধুবালার হলো জ্বর, ডুপ্লিকেট নেই কেউ। কর্তৃপক্ষ মাথায় হাত দিয়ে পড়ল, আর শেষ অবধি ভাঙা কুলোর কাছে এসে দাঁড়ালো। পারবে চারু চালিয়ে দিতে? চারুর হৃদয় আশার স্পন্দনে থরথরিয়ে উঠল। চারু নত মুখে বলল, আপনারাই বুঝুন। তা বুঝলেন তারা, মানে নিজেদের অবস্থাটা বুঝলেন। অতএব চারু রিহার্সাল দিতে লাগলো। 3 দিন মাত্র সময়, তার মধ্যে তৈরি হওয়া। চারু নাওয়া খাওয়া ভুলল, নিজের পজিশন ভুলল। চারু মনে প্রাণে মধুবালা হতে থাকলো। কিন্তু চারুর সেই সাধনা সার্থকতার রূপ পেল না। অভিনয়ের ঠিক 1-2 ঘন্টা আগে খবর এলো মধুবালা আসছে। মধুবালা আসছে, বেশি জ্বরটা গেছে, অল্প অল্প জ্বর গাই চালিয়ে দেবে। ক্ষুব্ধ চারু 2-1 বার নিজের দাবি জানাতে চেষ্টা করল, একটা শো অন্তত করতে দিন আমায়, এত কষ্ট করে তৈরি হলাম। কিন্তু চারুর কথায় কে কান দেয় তখন? নায়ক উপনায়ক থেকে শুরু করে থিয়েটার কোম্পানির সবাই তখন আহ্লাদের জোয়ারে ওতলাচ্ছে, মধুবালা এসে গেছে, মধুবালা এসে গেছে। এমনই কত দিনের কত কথা, সব যেন উতলে উতলে ওঠে এক একদিন। তারপর চারু কপালে হাত ঠেকায়, ভগবান, সেই অগৌরবের জীবন থেকে আমায় স্বর্গে এনে দিয়েছ। এই স্বর্গে একটি বান্ধবী জুটেছে চারু, পাড়ার গিন্নি। ছেলে বউ নাতি নাতনি সবাই কলকাতায়। বুড়িকে কেউ পুঁছে না, তাই মনের ঘেন্নায় দেশের বাড়িতে এসে বাস করছেন। বৈষ্ণব মন্ত্র, মানুষকে ছোট ভাবেন না। নবদ্বীপে গুরু আছেন, তিনিও উদারপন্থী, তাই তিনি ছোট আপেলবালার পুষ্যিকন্যাকেও ছোট বলে দূর করে রাখেননি। নবদ্বীপ, তবে নবদ্বীপের রাসও দেখতে চান মহিলা? আচ্ছা, গুরুদেব কি খুব বৃদ্ধ? অনেক দিন, মানে 50 বছর আগের ঘটনা বলতে পারেন। রাসের মেলায় একবার একটা মেয়ে হারিয়েছিল সে বছর। মহিলা বললেন, তা চলো না, তুমি জিজ্ঞেস করে দেখবে, তোমার জানাশোনা কারোর মেয়ে হারিয়েছিল বুঝি? তা এমনি চলো না একদিন, রাসের জন্যে অপেক্ষা কিসে? গুরুদেব আমার পরম দয়ালু, পাপী তাপী সবাইকে উদ্ধার করেন। চারু উদ্ধারের আশায় পুলকিত হয়, তবু বলে, তা হোক, রাশি যাব, অনেক দিনের সাধ। বান্ধবী বলে, তবে সেই ভালো, একেবারে দীক্ষা নেওয়াটাও হয়ে যাবে। পূর্ণিমায় দীক্ষা নেওয়াই সবচেয়ে প্রশস্ত, তার উপর আবার রাস পূর্ণিমা। কিন্তু চারুর ভাগ্যের ঘরে বোধ করি কোনো কুগ্রহই আছে, নচেত সেই প্রশস্ত দিন যখন সন্নিকট, তখনই হঠাৎ আবার কলকাতায় যেতে হয় চারুকে। তা যেতেই হবে বই কি, টাকা বলে কথা, আর এই তো সামনেই খরচ।
গুরুরই কৃপা যে এ সময় এই চিঠিখানা পেল চারু। থিয়েটারের কর্তৃপক্ষ জানিয়েছেন, পুরনো খাতা ক্লিয়ার করতে গিয়ে দেখা যাচ্ছে অনেক দিন থেকে চারুর কিছু কিছু প্রাপ্য পাওনার জের জমে আছে। চারু যেন একবার অনুগ্রহ করে এসে নিয়ে যায়। থাকে এসব জায়গায় এরকম জের ঢের জমে থাকে। পাওনাদার তখন বড্ড তাগাদা করে, কিছু দিয়ে দেওয়া হয়, আবার পড়ে থাকে। নতুন প্রপরাইটার এসব পুরনো গলদ রাখতে চান না, যার যা বাকি বকেয়া মিটিয়ে ক্লিয়ার হতে চান। এক বেলার জন্যে তাহলে ঘুরেই আসি দিদি, কি বলো? বান্ধবীকে জানান দেয় চারু। বান্ধবীও সায় দেন। তা যাও, তবে সেখানে যেন দেরি করো না ভাই, কাল বাদে পরশু যাত্রা আমাদের। চারু হাসে, আজই আসবো, 1 ঘন্টার তো রাস্তা। চারু তার বাঁশবেড়ের শান্তি কুটির থেকে 1 ঘন্টার রাস্তায় রওনা হয়। কিন্তু চারু কি আবার তার সেই ছেলেবেলার মতো ওই 1 ঘন্টার রাস্তাতেই হারিয়ে গেল? নইলে চারু আর ফিরল না কেন? মেলা নয়, কিছু নয়, তবু চারু হারিয়ে গেল কি করে? চারু কি তাহলে আলোয় হারিয়ে গেল, বাজনায় হারিয়ে গেল, গানের সুরে হারিয়ে গেল? হারিয়ে গেল গ্রিন রুমে ছড়ানো নকল রং আর নকল চুলের অরণ্যে? কে জানে কি হলো? শুধু দেখা গেল চারু তার বকেয়া পাওনা পেয়ে রসিদ সই করে আবার এক নতুন চুক্তিপত্রে স্বাক্ষর করছে। নতুন একখানা নাটক নামছে, তাতে একটা চোর ঝিয়ের পাট আছে। লোক পাওয়া যাচ্ছে না, পাটটা নিতে রাজি হচ্ছে না কেউ। চারুই তাই। অবশ্যই চারুকে কেউ অনুরোধ করেনি। করবে বা কেন এমন অন্যায় অনুরোধ? চারু যখন এইসব আবিলতা থেকে মুক্ত হয়ে শান্তির জীবনে গিয়ে পৌঁছেছে, সুচি সুন্দর পবিত্র জীবনের সাধন করেছে, দালাল অভয়াপদ এসে গল্প করেছে, গৃহ নয় যেন তপবন, বৈরাগী মনের উপযুক্ত, মা গঙ্গার কোলে। থিয়েটারের কর্তৃপক্ষ এমন অবিবেকী নয় যে সেই কোল থেকে টেনে আনতে চাইবে একটা ত্যাগী মানুষকে। চারুই বলল নিজে থেকে, বলল, অনেক নুন খেয়েছি আপনাদের, অসময় এটুকু না করলে মনে শান্তি পাবো কেন? সেই শান্তির আশাতেই নতুন চুক্তিপত্রে স্বাক্ষর করে চারু। নতুন প্রোপ্রাইটারের কাজকর্ম টিপটপ, নিয়োগ ছাঁটাই সব কিছু তার বিধিবদ্ধ। এইসব নতুন নিয়ম দেখেও ভারী শান্তি পায় চারু। আগে সবই যেন কেমন এলোমেলো ছিল। এ বেশ, পুরনো বাসার ঘরখানা আবার ফিরে পাওয়া যাবে কিনা খোঁজ করতে যেতে হবে এবার।